কাইনেমেটিক্স অফ ফ্লুইড ইন মোশনের ৭ নম্বর টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম করছি। গুরুত্বপূর্ণ প্রবলেম যেটা সর্বশেষ 18 সালে আসছিল। অবটেইন ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ স্ট্রিম লাইন এন্ড পাথ লাইন। সত্যরেখা এবং পথরেখার মধ্যে অন্তরক সমীকরণটা বের করতে বলছে। ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেট কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় অফ এ মুভিং পার্টিকল গতিশীল কণার ইন হোয়াট কন্ডিশন পাথ লাইনস কোইনসাইড উইথ স্ট্রিম লাইন, এবং কোন শর্তে সত্যরেখাটা এবং পথরেখার উপর সমপতিত হবে, অর্থাৎ একই লাইন বরাবর চলবে। এখন যেহেতু আমাদের বলছে যে কার্টেসিয়ান কোঅর্ডিনেটে, সেহেতু আমরা একটা ফার্স্ট কার্টেসিয়ান কোঅর্ডিনেট ড্র করে ফেলেছি এবং সময় বাঁচানোর জন্য আমি জাস্ট বাংলা অংশটুকু লিখে ফেলেছি এক্স ওয়াই জেড। দেন একটা পাইপ ড্র করেছি। এখন এই পাইপের ভিতর দিয়ে ফ্লুইড ফ্লো হচ্ছে। আমরা এমনি এমনি তো আর পাইপ ড্র করিনি, তাই না? তাহলে এই পাইপটার ভিতর দিয়ে ভাই ফ্লুইড ফ্লো হচ্ছে। তো এটাকে যদি বলি লেফট সাইড আর এটা যদি রাইট সাইড বলি, তাহলে লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে ফ্লুইড ফ্লো হচ্ছে। তাহলে যদি একটু দেখা যায় ফ্লুইড পার্টিকেলগুলো এইভাবে মুভ করছে, এইভাবে ফ্লুইড পার্টিকেলগুলো আমাদের লেফট সাইড থেকে রাইট সাইডে যাচ্ছে। আর এই স্ট্রিম লাইনগুলো একে অপরকে জাস্ট ওভারল্যাপ করে না, এগুলো সমান্তরালে চলে। এইসব নিয়ে কিন্তু আমরা বিস্তারিত কথাবার্তা বলেছিলাম বেসিক টিউটোরিয়ালগুলোতে, তাই না? এখন আর স্ট্রিম লাইন বলতে কি বোঝায় যদি আরেকটু বলি, আমরা যদি ফ্লুইডের ভিতরে আহ, এমন একটা লাইন ড্র করি, বা এই লাইন ড্রন ইন দ্য ফ্লুইড, যেন এই প্রতিটা পয়েন্টে অঙ্কিত স্পর্শক স্পর্শক স্পর্শকের ডাইরেকশনটা বা দিকটা এবং ভেলোসিটির দিক সেম হয়ে যায়, তখন সেই লাইনটাকে আমরা বলি স্ট্রিম লাইন। ধরেন এই নিচের ফিগারটা যদি একটু ভালো করে বোঝাই, ধরেন এখানে একটা পার্টিকেল আছে, ফ্লুইড পার্টিকেল, এখানে পার্টিকেল, ফ্লুইড পার্টিকেল, সব ফ্লুইড পার্টিকেল ফ্লো হচ্ছে, এই পাশ থেকে এই পাশে যাচ্ছে। এখন আমরা এই পয়েন্টে যদি একটা ট্যানজেন্ট ড্র করি, ট্যানজেন্ট মিন হচ্ছে স্পর্শক, তাহলে স্পর্শকের ডাইরেকশনটা এইদিকে না? আবার এই পয়েন্টে যদি আরেকটা ট্যানজেন্ট ড্র করি, তাও কিন্তু ভেলোসিটির দিকেই আমাদের ট্যানজেন্টের দিকগুলো হচ্ছে, অর্থাৎ বেগের দিক এবং স্পর্শকের দিক যদি একই হয়ে যায় বা সেম ডাইরেকশনে চলে, তখন সেই লাইনটাকে আমরা বলি স্ট্রিম লাইন বা সতরেখা। তাহলে চাইলে দেখেন আমাদের এখানে এই ফ্লুইড পার্টিকেল গুলো এই পাশে ফ্লো হচ্ছে, এবং প্রতিটা ফ্লুইড পার্টিকেলে যদি আমরা একটা স্পর্শক ড্র করি, তাহলে এই দিকে মিন করবে, এই দিকেই যাবে। তাহলে এখানে আমাদের একটা স্ট্রিম লাইন ড্র হয়ে গেল। এখন স্ট্রিম লাইন ড্র হওয়ার পর আমরা এই বাংলাগুলো যদি একটু পড়ি, যে সতরেখার উপরস্থ কোন একটা বিন্দু আমরা পি কে ফিক্সড করে ফেললাম, ধরেন একটা পি একটা পয়েন্ট আছে এখানে, এটাই চুজ করি একটা পয়েন্ট পি, যার স্থানাঙ্কটা হচ্ছে এক্স ওয়াই জেড অ্যাক্সিস বরাবর, এবং এর অবস্থান ভেক্টর এই পি পয়েন্টেরই বা পি পার্টিকেলটারই অবস্থান ভেক্টর, কিংবা এটা আমরা এই সতরেখার উপাদানও বলতে পারি, এটাকে ডিআর দ্বারা ডিনোট করা হয়। এটার অবস্থান ভেক্টরটা আমরা যদি এখানে লিখে ফেলি, যে ধরেন অবস্থান ভেক্টরটা হলো আর ভেক্টর ইকুয়ালস টু এক্স অ্যাক্সিস বরাবর অংশ প্লাস ওয়াই প্লাস জেড কে, আমরা এসব বুঝি। এবং পি বিন্দুতে প্রবাহ কণার বেগ বা ভেলোসিটি, আমরা জানি ভেলোসিটি এক্স ওয়াই জেড তিনটে অ্যাক্সিস বরাবর ভেলোসিটির অংশ থাকে, কারণ আমরা জানি ভেলোসিটি হচ্ছে একটা ভেক্টর কম্পোনেন্ট, তাই না? ভেক্টর কোয়ান্টিটি বা কম্পোনেন্ট যাই বলবেন। তাহলে এটা ইএক্স এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটিটাকে আমরা ইউ দ্বারা ডিনোট করি, ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি ভি এবং জেড অ্যাক্সিস বরাবর ভেলোসিটি ডব্লিউ। একটা নিট ভেলোসিটি তখন আগাবে এই পার্টিকেলটা। এবং যদি পি বিন্দুগামী সত্যরেখার কোন উপাদান ডিআর হয়, আর পি বিন্দুদের ভিতর দিয়ে যাচ্ছে, ধরেন এই পাশ দিয়ে এই স্ট্রিম লাইনের ভিতর দিয়ে চলছে এমন একটা পার্টিকেল নিলাম, সত্যরেখার উপাদান, সেটাকে আমরা ডিআর দ্বারা ডিনোট করলাম। ধরেন এখানে আছে ডিআরটা, তাহলে এই ডিআর এই পার্টিকেলটার আবার অবস্থান ভেক্টরটা কি হবে? আমরা লিখতে পারবো ডিএক্স, এক্স অ্যাক্সিস বরাবর অংশ ওয়াই এবং জেড অ্যাক্সিস বরাবর। তাহলে এটাকে বলবো ডিএক্স আই ক্যাপ প্লাস ডিওয়াই জে ক্যাপ প্লাস ডিডব্লিউ ডিজেড কে ক্যাপ। তাহলে এই এই ব্যাপারটাই কিন্তু এখানে লিখলাম, যে যদি পি বিন্দুগামী সত্যরেখার কোন উপাদান ডিআর হয়, তবে ডিআর সমান এইভাবে আমরা লিখতে পারবো। তাহলে এতটুকু ছিল ভিজুয়ালাইজেশন। এখন আমরা সত্যরেখার সংজ্ঞা অনুসারে, আমরা সত্যরেখার সংজ্ঞা অনুসারে বা স্ট্রিম লাইনের ডেফিনেশনটা কি জানি ভাই, যে অঙ্কিত স্পর্শক এবং বেগের দিকটা সেম হয়, তাহলে ওই সত্যরেখার অঙ্কিত স্পর্শক। তাহলে এখানে ডিআর এই এলিমেন্টটা এটা সত্যরেখার এলিমেন্ট, আর সত্যরেখার ভেলোসিটিটা কি, ভেলোসিটিটা কিউ। তাহলে এই দুইটার মধ্যবর্তী কোণটা কত হবে? অ্যাঙ্গেলটা জিরো না?
তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 0 হয় তাহলে এই দুটার আমরা কিউ ভেলোসিটি এবং ওই উপাদানটা dr এর যদি আমরা ক্রস গুণন করি তাহলে ইকুয়ালস টু 0 হবে। এটা কিভাবে হলো? দেখেন আমরা ক্রস গুণনের ফর্মুলাটা কি জানতাম? a আর b যদি দুটো ভেক্টর হয়, a আর b যদি দুটো ভেক্টর হয়, এই দুটো a এবং b ভেক্টরের এক ক্রস গুণনের ডেফিনিশনটা কি ছিল? a ক্রস b ইকুয়ালস টু ab sin থিটা। তাই না? ছোট কালকার পড়া। আর যখন এই কিউ এবং dr এর দিকটা যখন একই হয়, একটু দেখাই। এটা dr, dr এই বরাবর চলছে এবং বেগের দিকটাও কিন্তু এই বরাবরই। ভেলোসিটি কিউটাও কিন্তু এই বরাবরই। আর ভেলোসিটি কিউ কে তো আমরা এভাবে প্রকাশ করি। এই তো এখানে লিখে রাখছি ui i ক্যাপ প্লাস vj ক্যাপ প্লাস w k ক্যাপ। তাহলে dr এবং কিউ এর দিকটা একই দিকে। অর্থাৎ ধরেন এই পাশে যাচ্ছে আমাদের কিউ, আবার এই দিকেই যাচ্ছে আমাদের dr। তাহলে এদের মধ্যবর্তী কোণটা কত? মধ্যবর্তী কোণটা 0 না? তাহলে এখন বলেন তো এই ইকুয়েশনে যদি আমরা থিটার জায়গাতে 0 বসাই তাহলে sin 0 ডিগ্রির মান কত? 0। তখন আমরা a ক্রস b, a এবং b এর ক্রস গুণনটা হবে কত? 0। এই কনসেপ্ট থেকে মূলত আমরা এখানে লিখলাম যে q ক্রস dr ইকুয়ালস টু 0। বুঝতে থেকে পারলাম? এখন আমরা বেসিক সব কাজ করব। আমাদের q ইকুয়ালস টু কি ছিল? u i ক্যাপ প্লাস v j ক্যাপ প্লাস w k ক্যাপ। এটার সাথে ক্রস গুণন করছি আমরা। dr এই এলিমেন্টটাকে আমরা এভাবে প্রকাশ করছিলাম dxi প্লাস dyj প্লাস dwzk ক্যাফ, ডেফিনেটলি কে ক্যাফ। হ্যাঁ, আর এই দুটো যেহেতু ক্রস গুণন করছি, আর আমরা জানি যে এমন করে ক্রস গুণন করলে এটাকে আমরা ডিটারমিনেন্ট আকারে লিখতে পারি। ছোট কালকার পড়া ভেক্টরে পড়তাম। তাহলে আমি জাস্ট i j k লিখে ফেললাম। জাস্ট ডিটারমিনেন্ট তৈরি করছি। দেন i এর সহগ ফার্স্ট u, v এর সহগ j এর সহগ হচ্ছে v, k এর সহগ হচ্ছে w। একইভাবে এটা লিখে ফেলবো। এটা হচ্ছে dx, dy এবং dz। এটা ডিটারমিনেন্ট বের করতে আমরা সবাই পারি ইকুয়ালস টু 0। ফার্স্ট আমরা i কে নেব। i যখন নিব তখন i এর এই সারি এবং কলাম বাদ, দেন v এর সাথে dz এর গুণ আর ফর্মুলার মাইনাস, দেন dy এর সাথে w এর গুণ, তাই না? তাহলে v dz মাইনাস w dy। এবার জে আপনি চাইলে এখানে প্লাস জে লিখতে পারেন কিংবা মাইনাস জে লিখতে পারেন। মাইনাস জে লিখলে এই বরাবর মাল্টিপ্লাই করতে হবে। এবার যখন আমরা জে নিব তখন এই জে এর এই সারি এবং এই কলাম বাদ। এখন যদি আমরা এখানে প্লাস নিই তাহলে আমরা এই dx এর সাথে w কে মাল্টিপ্লাই করতে হবে। আর যদি এখানে মাইনাস নিই তাহলে u এর সাথে dz। এই তো চেঞ্জ, এসব আমরা বুঝি। তাহলে এখন আমরা z টারে নিলাম। তাহলে dx এর সাথে w টাকে মাল্টিপ্লাই করলে w dx ফর্মুলার মাইনাস, দেন এটার সাথে এটা। তাহলে u dz। এবার তো নরমালি প্লাস পাচ্ছি, অবশ্য ক্যাপ দেওয়া লাগবে, এগুলো ভেক্টর, ইউনিট ভেক্টর। আর এবার এই সারি এই কলাম বাদ, তাহলে ইউ এর সাথে dy, ইউ dy মাইনাস এটার সাথে এটা। তাহলে dx এর সাথে v মাল্টিপ্লাই করলে v dx ইকুয়ালস টু 0। আর আমাদের ডান পাশে যেহেতু 0 আর বাম পাশে ভেক্টর, সেহেতু এই 0 ভেক্টরকে আমরা এই ফর্মেও লিখতে পারবো। 0 ভেক্টরটাকে, আর ভেক্টর হলে আমরা জাস্ট বোল্ড করে ফেলবো। 0 ভেক্টরকে আমরা লিখতে পারবো এভাবে যে 0 i ক্যাপ প্লাস 0 j ক্যাপ প্লাস 0 k ক্যাপ। তাহলে এটা লিখবো 0 i ক্যাপ প্লাস 0 j ক্যাপ প্লাস 0 k ক্যাপ। এখন দুই পাশে যেহেতু i j k রয়েছে সেহেতু আমরা এই সহগগুলোকে যদি ইকুয়েটিং করি কিংবা কম্পেয়ার করি, আপনি চাইলে লিখতে পারেন এখানে তুলনা করে। বা তাহলে এক্ষেত্রে i সহগ হচ্ছে v dz মাইনাস w dy, আর এখানে i এর কোএফিসিয়েন্ট হচ্ছে 0। একইভাবে আমরা বাকিগুলো লিখে ফেলতে পারবো। এটার ক্ষেত্রে z এর কোএফিসিয়েন্ট w dx মাইনাস u dz, আর
এই রাইট সাইডে জে এর কোএফিসিয়েন্ট 0 আর কে এর কোএফিসিয়েন্ট এখানে ইউ ডি ওয়াই মাইনাস ভি ডি এক্স, রাইট সাইডটাতে কে এর কোএফিসিয়েন্ট 0। এখন চাইলে আমরা জাস্ট এক লাইন ক্যালকুলেশন করবো এখানে, তবেই হবে। জি ডিজেড জায়গায় থাকলো, এটার যে ডান পাশে পার করে দিলে হবে ডব্লিউ ডি ওয়াই, তাই না? একদম তাই। আর এটা ইমপ্লাই করছে, আর দেখেন ভাই এখানে আমরা জানি ভি, ভি হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি, তাই না? আর এখানে ডব্লিউটা হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর ভেলোসিটি, যেহেতু যার যার সাথে ভেলোসিটি জাস্ট সে সাথে রেখে দেবো, অর্থাৎ ভ্যারিয়েবলটাকে সেপারেশন করব। তাহলে আমরা ডি জেড এর নিচে ডব্লিউটাকে রাখলাম। কেন ভাই? আমরা জানি যে জেড অ্যাক্সিস বরাবর ভেলোসিটি হচ্ছে ডব্লিউ, আর এই যে ডি ওয়াই এটার নিচে আমরা ভিটাকে রাখলাম, কারণ আমরা জানি যে ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি হচ্ছে ভি। একইভাবে এখানেও ডব্লিউ ডিএক্স থাকলো, এটাকে ডান পাশে পার করলে ইউ ডি জেড, দেন ভ্যারিয়েবল সেপারেশন করব। আমরা ডিএক্স এর নিচে ইউটাকে নিয়ে আসবো, কারণ আমরা এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি হচ্ছে ইউ, আর জেড এর নিচে আমরা ডব্লিউটাকে নিয়ে গেলাম, কারণ জেড অ্যাক্সিস বরাবর ভেলোসিটি ডব্লিউ। এখানে সেম কাজটাই করব, ইউ ডি ওয়াই ইকুয়ালস টু ভি ডিএক্স। এবার হচ্ছে ভ্যারিয়েবল সেপারেশন, আমরা ডি ওয়াই এর নিচে ভিটাকে নিয়ে আসবো, কারণ ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি হচ্ছে ভি, এবং এক্স এর নিচে ডিএক্স এর নিচে আমরা ইউটাকে নিয়ে যাব। এখন আপনি একটু লক্ষ্য করেন তো ভাই, যে এখানে ডিজেড আপন ডব্লিউ ইকুয়ালস টু ডিওয়াই ভি, আবার এখানে ডিওয়াই ভি ইকুয়ালস টু হচ্ছে ডিএক্স ইউ। তাহলে সবগুলা সমান সবগুলাই না? তাহলে দেয়ারফর আমরা লিখতে পারবো ডিএক্স আপন ইউ ইকুয়ালস টু ডিওয়াই অফ ওয়ান ভি ইকুয়ালস টু ডিজেড আপন ডব্লিউ। এটাই হচ্ছে আমাদের কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে স্ট্রিম লাইনের ইকুয়েশন। চাইলে এখানে মাতৃভাষা আপনি লিখতে পারেন ইহাই কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম বা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, লিখলাম সিসি, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় স্রোতরেখা বা স্ট্রিম লাইনের সমীকরণ। জাস্ট আমি সংক্ষেপে লিখলাম। এখন আমরা পাথ লাইনটা বের করব। পাথ লাইন বা পথরেখা বলতে পারেন আপনি, পথরেখা। পথরেখা সমীকরণ, পাথ লাইনের সমীকরণ, এটা এখন আমরা বের করবো। চাইলে এখানে একটা এক্স ওয়াই জেড অ্যাক্সিস ড্র করতে পারি সুন্দর করে। আর পাথ লাইনটা কি ছিল ভাই? আর পাথ লাইন আমাদের জাস্ট ট্রাজেক্টরিটাকে রিপ্রেজেন্ট করতে, কোন একটা ইন্ডিভিজুয়াল ফ্লুইড পার্টিকেলের, কোন পথে যাচ্ছে একটা ফ্লুইড পার্টিকেল। ধর একটা ফ্লুইড পার্টিকেল, এখানে আমরা একটা ফ্লুইড পার্টিকেল নিলাম, এই ফ্লুইড পার্টিকেলটা ট্র্যাক করছি যে এই সময়ের সাথে কোথায় যাচ্ছে, ধরেন এভাবে এভাবে যাচ্ছে। এখানে একটা ফ্লুইড পার্টিকেল, আমরা এর নাম দিলাম ধরেন পি, এই সময়ের সাথে এই ফ্লুইড পার্টিকেলটা এইভাবে চলছে, এটাকে ট্র্যাক করলাম। তখন আমরা যে একটা লাইন ড্র করে ফেললাম, এটাই মূলত ট্রাজেক্টরি অফ ফ্লুইড পার্টিকেল বা চলার পথ। এটা হচ্ছে আমাদের পাথ লাইন। এখন এই পাথ লাইন সমীকরণটা তখন আমরা বের করবো, তাই না? এই সমীকরণ বের করার জন্য ফার্স্ট আমরা এই পাথ লাইনের উপর একটা পয়েন্টকে ধরে নেব। ধরেন এটারে বললাম আর, আর এইটার অবস্থান ভেক্টর, এখান থেকে এখানে অবস্থান ভেক্টরটা হচ্ছে এমন যে এক্স আই ক্যাফ প্লাস ওয়াই জে ক্যাফ প্লাস জেড কে ক্যাফ। এবং এই পয়েন্টে, এই আর পয়েন্টে ভেলোসিটিটাকে যদি আমরা কিউ দ্বারা ডিনোট করি, ভেলোসিটিটা আমরা সবাই জানি যে ভেলোসিটি একটা ভেক্টর কম্পোনেন্ট, সেটা এক্স ওয়াই এবং জেড অ্যাক্সিস বরাবরের কম্পোনেন্ট থাকবে বা উপাদান। তাহলে ইউ আই ক্যাফ প্লাস ভি জে ক্যাফ প্লাস ডব্লিউ কে ক্যাফ, আর এগুলো ডেফিনেটলি এক্স ওয়াই জেড অ্যাক্সিস, তাই না? একদম তাই। এখন এই কথাগুলো আমরা চাইলে এখন মাতৃভাষা লিখে দেবো, লেট বা ধরি পথরেখার উপরস্থ, পথরেখার বা পাথ লাইনের
উপরস্থ কোন বিন্দুর অবস্থান ভেক্টর r equals to যা লিখলাম x I ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস z k ক্যাপ এবং উক্ত বিন্দুতে বেগ বা ভেলোসিটিটা হচ্ছে q ভেক্টর, যেহেতু ভেলোসিটি, তাহলে u I ক্যাপ প্লাস v j ক্যাপ প্লাস w k ক্যাপ। আর আমরা জানি ভাই সময়ের সাথে অবস্থানের পরিবর্তনের হারটাকেই ভেলোসিটি বলে। সেটা যেহেতু অবস্থান, এই অবস্থানের পরিবর্তনের হারটাই তো ভেলোসিটি, তাই না, বা বেগ। সেহেতু আমরা এমন করে লিখতে পারবো dr অবস্থান ভেক্টর, এটার অবস্থানের পরিবর্তনকে dr তা ডিনোট করলাম, আর টাইমের সাপেক্ষে সময়ের পরিবর্তনের সাথে এই অবস্থান r এর পরিবর্তনটাই তো ভেলোসিটি, তাহলে q। তাহলে এটার সমান আমরা লিখতে পারবো q ভেক্টর। তাহলে এটা ইমপ্লাই করছে যে আমাদের dt কে জায়গায় রাখলাম এবং r এর ভ্যালুটা এখানে আমরা পুট করে দেব। অবস্থান ভেক্টরটা এটা হচ্ছে x I ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস z k ক্যাপ, আর ইকুয়ালস টু আমরা জাস্ট ভেলোসিটিটা লিখে ফেলবো এখানে u I ক্যাপ প্লাস v j ক্যাপ প্লাস w k ক্যাপ। এখন আমরা লেফট সাইডে যদি ddx টাকে সবার সাথে আলাদা করে ফেলি, তাহলে dx t সবার সাথে দিয়ে দিলাম ইন্টু I ক্যাপ প্লাস dy dt into j cap plus dz upon dt k cap equals to u I cap plus v j cap plus w k cap। এখন আমরা যদি ইকুয়েটিং করি আর তুলনা করি ভাই, কম্পেয়ার করি এর লেফট সাইডে রাইট সাইডে, আপনি চাইলে এখানে লিখতে পারেন, বাকি কাজটা এখানে করে ফেলি, যে তুলনা করে আমরা দেখেন এই আয়ের সহগ এখানে হচ্ছে dx upon dt, বাম পাশে আয়ের সহগ, আর ডান পাশটা তো আয়ের সহগটা হচ্ছে u, তাহলে dx upon dt equals to u, একটা ইকুয়েশন পেয়ে গেছি। আবার এখানে j এর সহগ হচ্ছে dy upon dt, আর রাইট সাইডটাতে j এর সহগ হচ্ছে v, এবং এখানে k এর কোএফিসিয়েন্ট হচ্ছে dz upon dt, আর রাইট সাইডটাতে k এর কোএফিসিয়েন্ট হচ্ছে w। আমরা যা পাইলাম এগুলোই মূলত 5 লাইনের সমীকরণ। ইহাই পথরেখার অন্তরক সমীকরণ বা ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন সর্বশেষ আমাদের একটা কথা বলছিল কখন কোইনসাইড হবে, পাথ লাইন এবং স্ট্রিম লাইন কখন পরস্পরের উপর সমপতিত হবে, এই কন্ডিশনটা আমাদের বলতে হবে। ভেরি সিম্পল। সেকেন্ড পার্ট আপনি বলতে পারেন, দ্বিতীয় অংশ। অবিচল প্রবাহের ক্ষেত্রে বা স্টেডি ফ্লো, আমরা জানি যে স্টেডি ফ্লো এর ক্ষেত্রে টাইমের সাপেক্ষে যে ফ্লুইডের যে বিহেভিয়ার সেগুলো চেঞ্জ হয় না। অবিচল প্রবাহ, বা ইংলিশটা যদি লিখে দিই স্টেডি ফ্লো, স্টেডি ফ্লো, স্টেডি ফ্লো এর ক্ষেত্রে u axis বরাবর ভেলোসিটি, সরি x axis বরাবর ভেলোসিটি u, y axis বরাবর ভেলোসিটি v, z axis বরাবর ভেলোসিটি w, সময়ের সাথে রেসপেক্ট টু টাইম, সময়ের সাথে পরিবর্তন হয় না। হয় না।
তখন প্রবাহী কণার পথরেখা স্রোতরেখায় সমাপতিত হয়। পথরেখা স্রোতরেখায় কোইনসাইড হয় বা সমাপাতিত হয়। বুঝতে পারলাম? আবার যদি আনস্টেডি ফ্লো হয়ে যায়, অর্থাৎ সময়ের সাথে এগুলো পরিবর্তন হয়ে যায়, তখন কিন্তু আর কোইনসাইড হবে না ভাই। এতটুকু ছিল আমাদের এই প্রবলেমটার আনসার। কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।